27 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, সেন্টেন্সে যত ধরনের সমস্যা আছে আজকে কিন্তু আমরা সমাধান করব। কমপ্লিটিং সেন্টেন্স এ টু জেড সমাধান করব। তার আগে তোমাদেরকে একটু বলতে হবে যে তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, এবং তুমি যখনই আমাদের ভিডিওটি দেখবে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা তুমি যদি উপকৃত হও অবশ্যই কিন্তু কমেন্ট করবে, একটু অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্স আসলে এমন একটি টপিক, তুমি যদি কমপ্লিটিং সেন্টেন্সটি এইচএসসি তে ভালোভাবে আত্মস্থ করতে পারো, ভালো তুমি যদি একটু এই টপিকের উপর তোমাদের ভালো যদি জানাশোনা থাকে, তাহলে তোমার প্রায় 70% গ্রামার কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। 70% গ্রামার তোমার কমপ্লিট হবে কিভাবে? তুমি কমপ্লিটিং সেন্টেন্স যদি ভালো না পারো তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্বস ভালো পারবে না, তুমি ওয়ার্ড এন্ড ফ্রেজ ভালো পারবে না, তুমি কানেক্টরস ভালো পারবে না, তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা কিন্তু তোমার ভালো হবে না। সেক্ষেত্রে তার মানে বুঝতেই পারছো যে কমপ্লিটিং সেন্টেন্সটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলো বন্ধুরা আমরা কমপ্লিটিং সেন্টেন্স আসলে একটা একটা করে রুলস দেখবো, পাশাপাশি বিভিন্ন বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই বিগত সালের প্রশ্নগুলোর কিন্তু আমরা এক্সারসাইজ আজকে করব। কমপ্লিটিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকটা হলো যে সেই টপিকটা কন্ডিশনাল সেন্টেন্স। সেই কন্ডিশনাল সেন্টেন্সটা কিন্তু আগে আমরা করব। প্রথমত আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু শর্তমূলক বাক্য। সাধারণত আমরা ইফ দেখে চিনতে পারি যে বাক্যটা কন্ডিশনাল না অন্য কিছু। ইফের বাংলা অর্থ কিন্তু যদি। ইফের বাংলা অর্থ কি ভাইয়া? ইফের বাংলা অর্থ যদি। আমরা কন্ডিশনাল জানি মোট 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এই 4 প্রকার কন্ডিশনাল প্রথমত জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালটা আসলে কি? জিরো কন্ডিশনালটা হচ্ছে যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পরের বাক্য প্রেজেন্ট ইনডিফিনাইট। এখন জিরো কন্ডিশন অনেক সময় আমরা বুঝি না, অনেক সময় এটা করতে পারি না। জিরো কন্ডিশন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পরের বাক্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি আরেকবার বলি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পরের বাক্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে জিরো কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পরের বাক্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। জিরো কন্ডিশনাল এর ক্ষেত্রে সেটা তো জিরো কন্ডিশনাল কখন কখন হয় এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। জিরো কন্ডিশনাল হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইম্পারেটিভ সেন্টেন্স। আর কখন হয়? চিরন্তন সত্য বোঝালে। চিরন্তন সত্য। আর কখন হয়? এরপরে বৈজ্ঞানিক সত্যতা। অর্থাৎ তিনটা ক্ষেত্রে জিরো কন্ডিশনাল হয়। এক নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝালে, দুই নম্বরে চিরন্তন সত্য বোঝালে, বৈজ্ঞানিক সত্যতা বোঝালে। এই তিনটা ক্ষেত্রে কিন্তু জিরো কন্ডিশনাল সাধারণত হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অর্থ অনুযায়ী অনেক সময় জিরো কন্ডিশনাল আমাদের করতে হয়। এবং জিরো কন্ডিশনালের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ প্রেজেন্ট টেন্স। আবার অনেক সময় প্রথম অংশ প্রেজেন্ট টেন্স করার পরে পরের বাক্যে কিন্তু অনেক সময় সাবজেক্ট প্লাস হ্যাড টু, হ্যাজ টু অথবা ক্যান অথবা মে প্লাস ভার্বের ভিয়ন কিন্তু আমাদের করা লাগতে পারে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো ইফ ইউ ওয়ার্ক হার্ড এখানে কিন্তু আসলে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্যতা কোনো কিছু আসে না, কিন্তু অর্থ অনুযায়ী আমরা এটাকে জিরো কন্ডিশনালে করতে পারি। এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনালে করা যায়, কিন্তু জিরো কন্ডিশনালে করতে গেলে কি করতে হবে? হয় প্রেজেন্ট টেন্স করতে হবে অথবা এই যে হ্যাভ টু, হ্যাজ টু। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারো। সেক্ষেত্রে ইউ ক্যান প্রসপার। প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারো। বাট নিচের বাক্যে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। ইফ এটা তো বুঝতেই পারছি আগের অংশ প্রেজেন্ট টেন্স, তাহলে পরের অংশ প্রেজেন্ট টেন্সে করতে হবে। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো ড্যাশ। তাহলে রিড অ্যাটেন্টিভলি ইফ ইউ want to make a good result। আশা করি জিরো কন্ডিশনালে মোটামুটি যে সমস্যা ছিল, জিরো কন্ডিশনাল হয়তো আর কোনো সমস্যা থাকার কথা না। জিরো কন্ডিশনালের যে সমস্যাগুলো ছিল হয়তো আশা করি জিরো কন্ডিশনালের সমস্যাগুলো শেষ হয়ে গেছে। এরপরেও যদি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো, আমি এটা বলে দিব। তার আগে আমি আরেকবার রিপিট করি। জিরো কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স পরের বাক্যে কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু অথবা ক্যান অথবা মে প্লাস ভার্বের ভিয়ন হতে পারে।
আরেকটা জিনিস কখন জিরো কন্ডিশনাল হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে চিরন্তন সত্য বোঝানো অথবা বৈজ্ঞানিক সত্যতার ক্ষেত্রে জিরো কন্ডিশনাল হয়। এটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল। এরপরে আমরা চলে যাব ফার্স্ট কন্ডিশনাল। আমাদের ফার্স্ট কন্ডিশনালটা কি? ফার্স্ট কন্ডিশনালটা তোমরা এটা অ্যানসার লিখতে রাখো যারা যারা পারো। তার আগে আমি কি ফার্স্ট কন্ডিশনাল একটু বলে আসি। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পরের বাক্য ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পরের বাক্য ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। আমাদের মনে রাখতে হবে ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পরের বাক্য কিন্তু ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হয়তো আমরা প্রত্যেকেই জানি। ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস ভার্বের ভিএন। উইল অথবা শ্যাল প্লাস ভার্বের কি হবে? ভার্বের ভিএন হবে। এটা হয়তো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নাই। বৃন্দা মণ্ডল কমেন্ট করেছে যে আবার সেই ইন্টারমিডিয়েটের সময়টাই ফিরে যেতে মন চাই। ওয়াও, তোমাকে অবশ্যই স্বাগতম ইন্টারমিডিয়েটের শোনার সময়টাই। কিন্তু একটা কথা আছে এই কন্ডিশনালেই, যে যদি আমি আবার শিশু হতে পারতাম, যদি আমি আবার ক্লাস 11-12 ভর্তি হতে পারতাম, কিন্তু আসলে সেটা কিন্তু আসলেই সম্ভব না, অসম্ভব। আমরা অনেক সময় কল্পনা করি যদি আমি পাখি হতে পারতাম তাহলে হয়তো আকাশে উড়ে বেড়াতে পারতাম। যাই হোক, এটা কখনোই সম্ভব না। সময় যেটা চলে যায় সেটা চলেই যায়, সেটা আর ফিরে আসে না। এই জন্য একটা প্রবাদ আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটা মনে রাখতে হবে। যাই হোক, তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে ইফ ইউ রিড মোর, যদি তুমি অনেক পড়ো তাহলে তুমি ভালো ফলাফল করবে। তাহলে আমাদের জিরো ফার্স্ট কন্ডিশন অনুযায়ী ইউ উইল মেক এ গুড রেজাল্ট, ইউ উইল মেক এ গুড রেজাল্ট। তাহলে এইটা হচ্ছে যে আমাদের মোটামুটি অ্যানসার। আমরা একটা প্রশ্ন দিব, তোমরা করবে ইফ সাদিয়া স্টাডিজ হার্ড ড্যাশ, ইফ সাদিয়া স্টাডিজ হার্ড, যদি সাদিয়া অনেক পড়াশোনা করে, ইফ সাদিয়া স্টাডিজ হার্ড ড্যাশ, তাহলে এটা কিন্তু তোমাদেরকে অ্যানসার করতে হবে যে কি অ্যানসার হবে। এরপরে আমরা চলে যাব সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল আসলে সেকেন্ড কন্ডিশনাল আমাদেরকে একটু দেখতে হবে যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট টেন্স, এরপরে কিন্তু সাবজেক্ট প্লাস আমাদের উড হতে পারে, কুড হতে পারে, মাইট হতে পারে অথবা শুড হতে পারে, এবং এদের পরে কিন্তু ভার্বের ভিএন প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট টেন্স, পরের বাক্যে সাবজেক্ট উড, কুড, মাইট, শুড প্লাস ভার্বের ভিএন প্লাস এক্সটেনশন। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। একটু খেয়াল করো যে আমরা কখন শুড বসাবো। শুড আমরা কখন বসাবো? শুড বসাবো যদি উচিত বোঝায়, কোনো বাক্য দ্বারা যদি কোনো উচিত বোঝায়, কোনো কাজ করা উচিত বা কোনো কিছু করা উচিত, যেমন বাবা মার কথা মান্য করা উচিত, শিক্ষকের কথা শোনা উচিত, এটা কিন্তু উচিত বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের শুড ব্যবহার করতে হবে। মাইট কখন? যখন কোনো কিছু সম্ভাবনা বোঝাবে, অর্থাৎ তুমি ভালো পড়াশোনা করছো, তুমি গোল্ডেন এ ক্লাস পেতে পারো, পাও নাই, বাইরে দেখলে আকাশে প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, এই যে সম্ভাবনা বোঝালে মাইট বসে। কুড কখন কোন অর্থে বসে? কুড বসে হলো যে কোনো কিছু করতে পারার সামর্থ্য বা করার সামর্থ্য আছে, কোনো কিছু করার সামর্থ্য বা করতে পারার সামর্থ্য, অথবা কোনো কিছুর সামর্থ্য আছে বোঝালে, সেক্ষেত্রে কিন্তু কুড বসে। উডটা আসলে কোথায় বসে? উডটা অনেকটা পটেটো গোলালুর মতো। কি বললাম? উডটা অনেকটা পটেটো গোলালুর মতো, অর্থাৎ ওইটা কিন্তু আসলে সব ক্ষেত্রে বসানো, যেমন গোলালু যেমন সব তরকারিতে ব্যবহার করা যায়, এই উডটা কিন্তু সকল ক্ষেত্রে বসানো যায়, সকল অর্থে বসানো যায়, কোনো সমস্যা নাই। তাহলে ইফ হি টোল্ড মি, যদি সে আমাকে বলতো, তাহলে যদি সে আমাকে বলতো, কি বলতো? সাপোজ কোন একটা গল্প বলতো, কোন একটা কারো গোপন কথা বলতো, কারো সম্পর্কে বলতো, সেক্ষেত্রে ইফ হি টোল্ড মি, তাহলে আই কুড, আমি তাকে কি করতাম? I could তাকে আমি সাহায্য করতাম। I could help him, তাকে আমি সাহায্য করতাম।
এক্ষেত্রে ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং, ওয়ার দ্বারা কিন্তু এখানে পাস্ট টেন্স সেকেন্ড কন্ডিশনাল, হ্যাড ও ইফ আই হ্যাড এ পেন এটাও কিন্তু সেকেন্ড কন্ডিশনাল। আকাশ ফল, হাই ভাই হাই, কেমন আছো ভাইয়া? তাহলে ইফ আই ওয়ার এ কিং, এখানে কিন্তু অর্থ ইফ মানে যদি, আই ওয়ার এ কিং যদি আমি রাজা হতাম। আচ্ছা আমি রাজা হলে কি করতাম? আমি রাজা হলে আমি গরিবকে সাহায্য করতাম, আমি গরিবকে কি করতাম? সাহায্য করতাম। তাই আই কুড অথবা আই উড হেল্প দা পোর। এরপরে ইফ আই হ্যাড এ পেন, যদি আমার একটা কলম থাকতো। আচ্ছা আমার একটা কলম থাকলে আমি কি করতাম? অথবা তোমার একটা কলম থাকলে তুমি কি করতে? তোমার একটা কলম থাকলে তুমি তোমার বন্ধুকে দিতে, অথবা তোমার কলম দিয়ে তুমি একটা চিঠি লিখতে, তুমি একটা কবিতা লিখতে, তুমি একটা গল্প লিখতে, কত কিছু করা যায়, তাই না? অবশ্যই কলমের যে কাজ সেই কাজটা তুমি করতে পারলে। ইফ আই হ্যাড এ পেন, যদি আমার একটা কলম থাকতো তাহলে আই উড অথবা কুড, আই উড রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লিখতে পারতাম। আই উড রাইট এ পোয়েম, অবশ্যই আমি একটা কবিতা লিখতাম। আই উড রাইট এ পোয়েম, আমি একটা কি করতাম? কবিতা লিখতাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে, অবশ্যই বলতে হবে যে তুমি কোথায় বোঝো নাই। তাহলে আমরা এর পরের থার্ড কন্ডিশনালে চলে যাব। থার্ড কন্ডিশনালটা এর স্ট্রাকচারটা কি? থার্ড কন্ডিশনাল ইফ প্লাস past perfect tense, এরপরে সাবজেক্ট প্লাস would, could, might, should প্লাস have, ভার্বের V3 এক্সটেনশন। এটা হচ্ছে যে থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার। কি বললাম ভাইয়া? ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের যদি আমরা স্ট্রাকচারটা একটু লিখি, সাবজেক্ট প্লাস হ্যাড V3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এবারে সাবজেক্ট উড, কুড, মাইট অথবা শুড প্লাস হ্যাভ বসবে প্লাস ভার্বের V3 বসবে। এটা হচ্ছে যে মোটামুটি থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার। যদি আমরা একটু একটা বাক্য দেখি, ইফ ইউ হ্যাড প্লেড ওয়েল, তুমি যদি ভালো খেলতে, ইফ ইউ হ্যাড প্লেড ওয়েল, তুমি যদি ভালো খেলতে তাহলে তুমি খেলায় কি জিততে পারতে। তাহলে জিততে পারতে, ইউ কুড হ্যাভ উইন, এর পাস ফ্রম ওন দ্য ম্যাচ, তুমি ম্যাচটা জিতে যেতে পারতে। ইউ কুড হ্যাভ ওন দ্য ম্যাচ, তুমি ম্যাচটা জিতে যেতে পারতে, অবশ্যই জিততে পারতে। এই অর্থে কিন্তু আমরা কি করব? কুড হ্যাভ এরপরে ভার্বের V3, ইউ কুড হ্যাভ ওন দ্য ম্যাচ, ইউ কুড হ্যাভ ওন দ্য ম্যাচ। এটা হচ্ছে যে আমাদের থার্ড কন্ডিশনালের ব্যবহার। এটা হচ্ছে যে আমাদের মোটামুটি থার্ড কন্ডিশনাল। আমরা আশা করি যে আমাদের থার্ড কন্ডিশনালের যে স্ট্রাকচারটা, যে এক্সাম্পলটা, সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা এখন দেখব কমপ্লিটিং সেন্টেন্সের মূল যে রুলস গুলো, সেই রুলস গুলো কিন্তু আমরা একটা একটা করে দেখব এবং পার্থক্য সহকারে দেখব কিভাবে আসলে এগুলো আসে, কোথায় কোথায় আসলে আমরা ভুলগুলো করি এবং আমরা প্রচুর পরিমাণে ভুল শিখি। সেই ভুলটা আমরা এখন থেকে আর শিখবো না। দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এদের বাংলা অর্থ আমরা বলি এটাই উপযুক্ত সময় বা এটাই যথেষ্ট সময়, কিন্তু এটা কিন্তু আসলে এখানে পার্থক্য আছে। ইট ইজ টাইমের বাংলা অর্থ এটাই উপযুক্ত সময় বা এটাই যথেষ্ট সময়, কিন্তু যখন ইট ইজ হাই টাইম আসবে এদের কিন্তু অর্থগত ভিন্নতা আছে। অর্থাৎ ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ, ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ হচ্ছে যে কোনো কাজ পূর্বে করা উচিত ছিল কিন্তু সেই কাজটা করা হয় নাই। কি বললাম? কোনো কাজ পূর্বে করা উচিত ছিল কিন্তু করা হয় নাই, সেই কাজটা এখনই করার উপযুক্ত সময় বা সেই কাজটা এখনই করার সঠিক সময় বোঝালে ইট ইজ হাই টাইম বসে। কি বললাম? ইট ইজ হাই টাইম, কোনো কাজ পূর্বে করার উচিত ছিল কিন্তু করা হয় নাই, সেই কাজটা এখনই করার উপযুক্ত সময়, সেই কাজটা এখনই করার সঠিক সময় বোঝালে ইট ইজ হাই টাইম বসে। তাহলে ভাইয়া এখন ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের রুলসটা কি? স্ট্রাকচারটা হলো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমাদের ভার্বের V2 দিয়ে করতে হবে। এদের পরে সাবজেক্ট থাকলে ভার্বের V2 দিয়ে করতে হবে, সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম।
তাহলে কি বললাম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে ভার্বের ভি টু, সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের ভি অন দিয়ে করতে হবে। এটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচার। তাহলে আমরা একটু দেখি, এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, বাতাস অনেক উপায়ে দূষিত হয়, তাহলে ইট ইজ হাই টাইম। দেখো বাতাস অনেক উপায়ে দূষিত হয়, তাহলে ইট ইজ হাই টাইম। আচ্ছা বাতাস অনেক উপায়ে দূষিত হয়, বাতাস কি এখন দূষিত হচ্ছে না আগেও দূষিত হতো? তাহলে আগে দূষিত হতো, তাহলে বাতাস যেহেতু আগে দূষিত হতো, তাহলে আগে দূষিত হলে কি বাতাস দূষণ বন্ধ করা উচিত ছিল, কিন্তু করা হয় নাই, তাহলে সেই কাজটা এখনই করার উপযুক্ত সময়, সেক্ষেত্রে ইট ইজ হাই টাইম হবে। তাহলে এখানে যদি সাবজেক্ট নাই, তাহলে আমরা কি দিয়ে করব? টু দিয়ে করব। তাহলে ইট ইজ হাই টাইম টু স্টপ এয়ার পলিউশন, টু স্টপ এয়ার পলিউশন। এখন আসো, দ্য রেইন হ্যাজ স্টপ, বৃষ্টি থেমে গিয়েছে। তাহলে বৃষ্টি থেমে গিয়েছে, ইট ইজ হাই টাইম, তাহলে বৃষ্টি থেমে গিয়েছে। এক্ষেত্রে কি অ্যান্সার হবে? অবশ্যই কমেন্ট করতে হবে, অবশ্যই কমেন্ট করতে হবে যে কি অ্যান্সার লিখবো। অ্যাজ দো এবং অ্যাজ ইফ, অ্যাজ দো এবং অ্যাজ ইফ এর বাংলা অর্থ যেন। এটা কিন্তু সাধারণত বাক্যের মাঝখানে বসে, যেটা ক্লজের মাঝে বসে, সেক্ষেত্রে এদের টেন্সের স্ট্রাকচারগত কিছু পার্থক্য থাকে। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, পরের অংশ কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে। এবং মনে রাখতে হবে, এক্ষেত্রে যদি বি ভার্ব বসে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব বসলে সব সময় ওয়্যার হবে। অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পরের অংশ পাস্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু যদি কোনো কারণবশত সেখানে সাবজেক্টের পরে বি ভার্ব বসে, তাহলে সাবজেক্ট যাই থাকুক না কেন, চোখ বন্ধ করে আমাদের সব সময় ওয়েল লিখতে হবে, ওয়েল লিখতে হবে। রুমকি চৌধুরী, কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রুমকি চৌধুরী। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা অংশ হচ্ছে যে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট। তাহলে হি ইজ এ কোয়াক, কোয়াক মানে হাতুড়ে ডাক্তার, কোয়াক মানে কি? হাতুড়ে ডাক্তার। বাট হি টক্স টু দা পেশেন্ট, কিন্তু সে রোগীর সাথে কথা বলে অ্যাজ ইফ, যেন সে সব জানে। হি যে কোয়াক, সে হাতুড়ে ডাক্তার, বাট হি টক্স টু দা পেশেন্ট, সে এমন ভাবে রোগীর সাথে কথা বলে অ্যাজ ইফ, যেন হি নিউ এভরিথিং, KNEW, knew everything, he knew everything, সে সবকিছু জানে। he behaved, সে এমন আচরণ করতো as if, যেন। এখানে আমরা সে সব জানতো, তাহলে past perfect tense, he had known everything, he had known everything, he had known everything, he had known কি? everything। ওকে, আচ্ছা, আমরা উইশের রুলসটা একটু করব, উইশের ব্যবহারটা একটু করব। উইশের বাংলা অর্থ ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। উইশের রুলস অনেকটা সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস এক্সটেনশন, 1 নাম্বার রুলস। 2 নাম্বার রুলস সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস could প্লাস ভার্বের ভিয়ন। 3 নাম্বার রুলস সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি2। এই তিনটা রুলসে কিন্তু উইশের ব্যবহারটা করা যায়, এই তিনটা নিয়মে কিন্তু উইশের ব্যবহার করা যায়। তাহলে যদি আমরা একটু দেখি, আই উইশ আমার ইচ্ছা, আই উইশ আমার ইচ্ছা ও আমার আকাঙ্ক্ষা, আই I were a king, আমি যদি রাজা হতে পারতাম। I wish 2 নাম্বার রুলস দিয়ে করি, I wish I could fly, আমি যদি আকাশে উঠতে পারতাম। বন্ধুরা, আমি 3 নাম্বারটা তোমরা যারা ক্লাসটি দেখছো বা দেখবে পরবর্তীতে, তোমাদের জন্য রেখে দিলাম যে I wish 3 নাম্বার
রুলসটা মেনটেন করে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। আমরা দেখতে চাই যে কে কে আসলে এই অ্যান্সারটা তোমরা করো। তাহলে আমরা এর পরবর্তীতে চলে যাই। উড দ্যাট, উড দ্যাট এর ব্যবহারটা কি? উড দ্যাট এর বাংলা অর্থ কিন্তু অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝায়। অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝায়। আমরা যদি একটু দেখি এর স্ট্রাকচারটা, উড দ্যাট এরপরে কিন্তু সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের ভিয়ন প্লাস এক্সটেনশন যদি থাকে, অর্থাৎ উড দ্যাট এর পরে সবসময় সাবজেক্ট বসবে, কুড বসবে, ভার্বের ভিয়ন বসবে প্লাস একটা এক্সটেনশন বসবে। যেমন উড দ্যাট, এখানে কিন্তু আমাদের দুইটা এক্সাম্পল দেওয়া আছে। উড দ্যাট আমরা 2 নাম্বারটা তোমাদের জন্য রেখে দেব, আমি 1 নাম্বারটা আমরা একটা উত্তর আমি লিখে দিব। উড দ্যাট আমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, অবাস্তব বা অসম্ভব কোনো কিছু বোঝাবে। যে উড দ্যাট আই কুড বি মানে হওয়া, বি এ চাইল্ড এগেইন, আমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমি যদি আবার শিশু হতে পারতাম। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন। আচ্ছা আমি কি আবার শিশু হতে পারবো? এটা কি বাস্তব না অবাস্তব? অবশ্যই অবশ্যই অবাস্তব, এটা কখনোই বাস্তব না। তাহলে উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন, দেখো এখানে সাবজেক্ট আছে, কুড আছে, ভার্বের ভিয়ান, এই বি মানে হওয়া, বি মানে কি? বি মানে হওয়া। তাহলে এটা কিন্তু আমরা অবশ্যই বুঝতে পেরেছি। হয়তো যদি না বুঝি অবশ্যই তোমরা কমেন্ট করবে। তাহলে 2 নাম্বার যে উডের আরেকটা এক্সাম্পল তোমাদেরকে লিখতে হবে, দেখি কে কে লেখো তোমরা। এরপরে টাইম থাকলে হোয়েন দিয়ে শুরু হবে। মনে রাখতে হবে কোনো বাক্যের শুরুতে যদি সময় দিয়ে শুরু হয়, কোনো বাক্যের শুরুতে সময় দিয়ে শুরু হলে পরের বাক্য হোয়েন দিয়ে শুরু হবে। কি বলছি? কোনো বাক্য যদি সময় দিয়ে শুরু হয় পরের বাক্য হোয়েন দিয়ে শুরু হবে। এবং সময়টা যদি বর্তমান সময় বোঝায় তাহলে পরের বাক্য প্রেজেন্ট টেন্স, যদি সময়টা পাস্ট টেন্স বোঝায় তাহলে পরের বাক্য পাস্ট টেন্স। কি বলছি? কোনো বাক্যের শুরুতে সময় থাকলে পরের বাক্য হোয়েন দিয়ে শুরু হবে, যদি সময়টা বর্তমান সময় বোঝায় তাহলে পরের বাক্য প্রেজেন্ট টেন্স, যদি সময়টা পাস্ট টেন্স বোঝায় তাহলে যদি অতীতের সময় বোঝায় তাহলে পরের বাক্য পাস্ট টেন্সে হবে। অতীতের সময় বোঝালে কি হবে? অতীতের সময় বোঝালে পাস্ট টেন্সে হবে। তাহলে যদি আমরা একটু করি যে একটা এক্সাম্পল দিলে যদি আরো সহজ করে, 1971 ইজ দা ইয়ার, 1971 সাল হয় এমন একটা সময়। এখানে কিন্তু 1971 সাল অতীতের কথা বলা আছে, তার মানে এটা কিন্তু পাস্ট টেন্সে করতে হবে। তাহলে আমরা কি করতে পারি এখানে, যে when we get না got freedom, যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম। গেট মানে পাওয়া, গেটের পাস্ট ফর্ম গট। যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1971 সালে এমন একটা সময় যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম। স্যাটারডে ইজ দ্য ডে, শনিবার হয় এমন একটা দিন, কমপ্লিট করতে হবে। 10 PM ইজ দ্য টাইম, রাত 10টা হয় এমন একটা সময় যখন আমরা কি করি, ঘুমাতে যাই, টিভি দেখি, চ্যাটিং করি, ফেসবুকিং করি, এক্সেট্রা 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 আমরা করতে পারি। যাই হোক, অবশ্যই অবশ্যই না বুঝলে কিন্তু বলতে হবে। চমৎকার একটা রুলস, খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। 2.2 আমাদের মনে রাখতে হবে, 2.2 প্লাস ভার্বের ভিয়ন। এটা দ্বারা কিন্তু একটা নেগেটিভ অর্থ বোঝায়, নাবোধক অর্থ বোঝায়, এত যে পারি না। এবং এর আরেকটা রুলস আছে, 2.2 ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস 2 প্লাস ভার্বের ভিয়ন। ব্যক্তিবাচক অবজেক্ট কোনগুলো? ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে যে মি, হিম, হার, দেম, আস, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে 2.2 হলে ভার্বের বেস ফর্ম হবে, আর 2.4 প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট হলে 2 প্লাস ভার্বের ভিয়ার। যেমন রানা ইজ টু স্ট্রং টু ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, সে এত শক্তিশালী যে সে কাজটা। দ্য লোড ইজ টু হেভি ফর হার টু, এখানে টু আছে তাহলে টু ক্যারি, শুধু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিলে আমাদের কিন্তু অ্যান্সার উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। তাহলে আমার মনে হয় যে এটা কিন্তু প্রত্যেকেই বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে।
আচ্ছা, আমাদের আরো একটা রুলস, খুবই চমৎকার একটা রুলস, দি প্লেস, কোন বাক্যের শুরুতে যদি স্থানের কথা উল্লেখ থাকে তাহলে পরের বাক্য হোয়ার দিয়ে শুরু হবে। আমি কি বললাম যে আরেকটু বলি যে কোন বাক্যের শুরুতে যদি প্লেস দিয়ে শুরু থাকে অর্থাৎ স্থান থাকে তাহলে পরের বাক্য হোয়ার দিয়ে শুরু হবে। ঢাকা ইজ দ্য প্লেস হোয়ার, যেখানে বাংলাদেশের রাজধানী অবস্থিত। ঢাকা হলো, চট্টগ্রাম হলো একটা জায়গা যেখানে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী অবস্থিত। আমরা কত শত বাক্য লিখতে পারি। সিলেট ইজ দ্য প্লেস, সিলেট হলো এমন একটা জায়গা যেখানে কি হযরত শাহজালালের মাজার অবস্থিত, এক্সেট্রা। ঢাকা ইজ দ্য প্লেস, ঢাকা এমন একটা জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। আরো সহজ বাক্য, ঢাকা ইজ এ প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। অর্থাৎ প্লেস দিয়ে শুরু হলে পরের বাক্য হোয়ার দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি দুইটারই উত্তর বলে দিয়েছি। এটা খুব সহজ একটা রুলস, বেশি আলোচনা করলাম না। এই রুলসটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই বাই মানে দ্বারা দিয়ে বাই প্লাস জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি হলে এর পরের বাক্য কিন্তু হ্যাঁ বোধক হবে। কি হবে? হ্যাঁ বোধক একটা বাক্য হবে। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি হলে পরের বাক্য কিন্তু হ্যাঁ বোধক একটা বাক্য আমাদেরকে কিন্তু লিখতে হবে। অর্থাৎ বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা, অনেক বেশি কাজ করার দ্বারা, যে কি করতে পারি, উই ক্যান প্রসপার ইন আওয়ার জীবনে, ইন আওয়ার লাইফ। তাহলে বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান প্রসপার ইন আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারি। বাই রিডিং মোর, অতিরিক্ত পড়ার দ্বারা। রিডিং মোর, অতিরিক্ত পড়ার দ্বারা তুমি কি করতে পারো সেটা তোমাকে জটপট করে লিখতে হবে। বাই আসলো, উইদাউট তো অবশ্যই আসতে হবে। উইদাউট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। উইদাউট এর পরে উইদাউট প্লাস জিরান্ড বা ভার্বের সাথে আইএনজি হলে পরের বাক্য কিন্তু না বোধক বাক্য হবে। কি হবে? না বোধক বাক্য হবে। যেমন উইদাউট ওয়ার্কিং হার্ড, অতিরিক্ত কাজ করা ব্যতীত, কঠোর পরিশ্রম ব্যতীত, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট, এখানে কিন্তু একটা নট নিয়ে আসতে হবে। ইউ ক্যান নট প্রসপার, ইউ ক্যান নট প্রসপার, তুমি উন্নতি করতে পারবে না। ইউ ক্যান নট প্রসপার, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার, অতিরিক্ত কাজ করা ব্যতীত তুমি উন্নতি করতে পারবে না। ইউ ক্যান নট প্রসপার, ইউ ক্যান নট প্রসপার, ইউ ক্যান নট প্রসপার। দেখো, হ্যাড বেটার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাড বেটারের বাংলা অর্থ বরং বা তবু। এটা মূলত বসে সাধারণত কোনো কিছুতে উপদেশ দেওয়া অর্থে, কোনো কিছু করা উচিত, তোমার এই কাজটা করলে ভালো হয়, ওইটা করলে খারাপ হয়, এ ধরনের উপদেশ দেওয়া অর্থে কিন্তু হ্যাড বেটার বসে। এদের স্ট্রাকচারটা হ্যাড বেটারের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে প্লাস এক্সটেনশন। যেমন ইউ হ্যাড বেটার, তোমার বরং ভালো। ইউ হ্যাড বেটার, তোমার বরং ভালো। স্টে ইন দ্য রুম, স্টে রুমে অবস্থান করা। স্টে ইন দ্য রুম, তোমার বরং ভালো গো আউট, বাহিরে যাওয়া। তোমার বরং ভালো মনোযোগ সহকারে পড়াশোনা করা, এক্সেট্রা এক্সেট্রা। আমরা হাজারটা রুলস কিন্তু লিখতে পারি। অবশ্যই আমরা হাজারটা নিয়ম এখানে কিন্তু লিখতে পারি। আমাদের এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রুলস, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রায় আসে। নো সোনার হ্যাড থাকলে পরের বাক্য দেন হবে, স্কার্সলি হ্যাড থাকলে পরের বাক্য ওয়েন হবে, হার্ডলি হ্যাড থাকলে পরের বাক্য ওয়েন হবে, বেয়ারলি হ্যাড থাকলে পরের বাক্য ওয়েন হবে। এদের পরে সবসময় সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস এক্সটেনশন হবে। অর্থাৎ এদের বাংলা অর্থ যেতে না যেতে, খেতে না খেতে, পৌঁছাতে না পৌঁছাতে, করতে না করতে, ঘুমাতে না ঘুমাতে, পড়তে না পড়তে, পালাতে না পালাতে ইত্যাদি ধরনের অর্থ বোঝায়। অর্থাৎ কোনো কিছু করতে না করতে, যেতে না যেতে, হতে না হতে, এই ধরনের যে অর্থটা সেটা কিন্তু নো সোনার হ্যাড দ্বারা বোঝায়, স্কার্সলি হ্যাড দ্বারা বোঝায়, হার্ডলি হ্যাড দ্বারা বোঝায়, বেয়ারলি হ্যাড দ্বারা বোঝায়। প্রত্যেকটার কিন্তু একই ধরনের অর্থ দেয়। যেমন নো সোনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই কি হলো, ট্রেনটা ছেড়ে চলে গেল। দেন দ্য ট্রেন লেফট, দেন দ্য ট্রেন লেফট, দেন দ্য ট্রেন লেফট। আশা করি বাকি দুটা এক্সাম্পল অবশ্যই তোমরা যখন ক্লাসটা করবে তখন কমেন্ট করবে। লিস্টের ব্যবহার, এটা এমন কোন বোর্ড নাই, এমন কোন বোর্ড পরীক্ষা নাই যখন এই লিস্টের ব্যবহারটা আসে না। এটা কিন্তু ওয়ার্ড এন্ড ফ্রেজেও আসে। লিস্টের ব্যবহারটা মনে রাখতে হবে, লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের ভি1। এটার বাংলা অর্থ কিন্তু নতুবা, না হলে বা পাশে ভয় হয়।
তাহলে কি বললাম, লিস্টের বাংলা অর্থ নতুবা, না হলে বা পাশে ভয় হয়। আমাদের একটু নোট দিয়ে লিখে রাখতে হবে একটা ছোট্ট জিনিস, লিস্ট কিন্তু সবসময় নাবোধক শব্দ। লিস্ট কি শব্দ? লিস্ট সবসময় নাবোধক শব্দ। এর জন্য লিস্টের পরে কিন্তু লিস্টের পরে যে বাক্যটা বসবে সেই বাক্যে কিন্তু কখনো নট হবে না, কখনো নাদ বোধক টাইপের কোনো শব্দ বসানো যাবে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের শুড বসাবো না মাইট বসাবো, অনেক সময় স্টুডেন্টরা কনফিউজ থাকে। আমরা আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করার জন্য আমরা শুডও বসাতে পারি, মাইটও বসাতে পারি। সেক্ষেত্রে অর্থের আসলে এই বাক্যে অর্থের সাধারণত কোনো তারতম্য হবে না এবং আমাদের রাইট অ্যান্সারই হবে। সেক্ষেত্রে যদি আমরা একটু বলি, রিড অ্যাটেন্টিভলি, লেস মনোযোগ সহকারে পড়ো, নতুবা ইউ শুড ফেইল। কোথায় ফেল করবে? লাস্টে একটু অ্যাড করে দাও, ইন দা এক্সাম, পরীক্ষাতে ফেল করবে। তাহলে কোথায় ফেল করবে? পরীক্ষাতে ফেল করবে, এক্সামে ফেল করবে। আমরা এই রুলসটা একটু খুব গুরুত্বের সহকারে দেখব। সিন্স এর ব্যবহার প্রায় পরীক্ষাতে আসে। সিন্স যদি বাক্যের কখনো মাঝে দেখি সেক্ষেত্রে কিন্তু সেই বাক্য দ্বারা কিন্তু সময় বোঝায়। এবং একটু মনে রাখতে হবে, সিন্স এর আগে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। আমি আবারও রিপিট করি, সিন্স এর আগে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স, এবং সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে পরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। ইট ইজ 10 ইয়ার্স সিন্স, 10 বছর আগে, সে 10 বছর হয়ে গিয়েছে। আই স হিম লাস্ট, আই স হিম লাস্ট, আই স হিম কি লাস্ট। এটা হচ্ছে মূলত মোটামুটি আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের যে গুরুত্বপূর্ণ রুলস গুলো, সেই রুলস গুলো কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা এই যে 15টা রুলস করলাম। এবং কন্ডিশনালে কিন্তু ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল সব মিলাই কিন্তু আমরা 19টা রুলস কিন্তু করে ফেলেছি। মোটামুটি এই 19টা রুলস যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা খুব চমৎকার ভাবে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না। আমরা মোটামুটি এক প্রকার ধরে নিতে পারি যে আমরা পরীক্ষাতে 100% কমপ্লিটলি সব পারবো। অবশ্যই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবে না, বন্ধু বান্ধব যাতে করে ক্লাসটি দেখার সুযোগ পায়।